এসো আমরা দেখে নিই যে একটা সালফার সল, যেটাকে আমরা বলি হাইড্রোফোবিক সল, লায়োফোবিক সল কিভাবে প্রস্তুত করা যায়। তো কি কি যন্ত্র নেব? স্প্যাচুলা নেব, ফানেল নেব, টিউব নেব, বয়েলিং টিউব নেব ইত্যাদি। কমন সল্ট কিছু লাগবে, কমন সল্ট, চক পাউডার ইত্যাদি। এই সমস্ত পদার্থ নিয়ে আমরা চলে আসি একটা এক্সপেরিমেন্ট করে দেখে নিই যে আসলে সল কিভাবে প্রস্তুত করি। তো প্রথমে একটুখানি আমরা ওই ড্রপারের সাহায্যে কিছু পরিমাণ জল একটা টেস্ট টিউবে ঢেলে নিলাম। এটা অবশ্য বিশুদ্ধ জল। এবার এই বিশুদ্ধ জলে আমি কিপ যন্ত্রের থেকে যে H2S তৈরি হচ্ছে, সেই H2S গ্যাসকে ওর মধ্যে খানিকটা ডিসলভ করাবো। H2S মোটামুটি জলে যথেষ্ট পরিমাণে দ্রবীভূত হলো। এর ফলে ওর থেকে একটা রটেন এগসের মানে পচা ডিমের একটা গন্ধযুক্ত একটা স্মেল তৈরি হবে। যাই হোক, এখন আমরা কি করব, এই ড্রপারের সাহায্যে একটু কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড অর্থাৎ নাইট্রিক অ্যাসিড নেব এবং জারিত করব। কাকে? না স্যার, H2S-কে। দেখো তো H2S-কে জারিত করলে কি হয়, দই ফোঁটা ফোঁটা করে নাইট্রিক অ্যাসিড তুমি ওই যে টেস্ট টিউবে যেখানে H2S ডিজলভ ছিল সেটা নিলে, এবার একটু ভালো করে এটাকে সেক করো, মানে নাড়িয়ে না। আচ্ছা, নাড়িয়ে নেওয়ার পর আমরা কি দেখছি যে কোনো পরিবর্তনই হচ্ছে না, অর্থাৎ কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। তারপর এই জন্য কী করলাম, আরও একটু বেশি করে নাইট্রিক অ্যাসিড দিলাম, যাতে করে জারণটা আমার সম্পূর্ণ হয়। এরপর কি করলাম, এখন দেখো এইটা খানিকটা একটু মিল্কি কালার এসে গেছে না? তো এই যে মিল্কি কালার, সেটাই হলো আমার সালফার সল। এসো আমরা দেখে নিই যে একটা সালফার সল, যেটাকে আমরা বলি হাইড্রোফোবিক সল, লায়োফোবিক সল কিভাবে প্রস্তুত করা যায়। তো কি কি যন্ত্র নেব? স্প্যাচুলা নেব, ফানেল নেব, টিউব নেব, বয়েলিং টিউব নেব ইত্যাদি। কমন সল্ট কিছু লাগবে, কমন সল্ট, চক পাউডার ইত্যাদি। এই সমস্ত পদার্থ নিয়ে আমরা চলে আসি একটা এক্সপেরিমেন্ট করে দেখে নিই যে আসলে সল কিভাবে প্রস্তুত করি। তো প্রথমে একটুখানি আমরা ওই ড্রপারের সাহায্যে কিছু পরিমাণ জল একটা টেস্ট টিউবে ঢেলে নিলাম। এটা অবশ্য আজকের আলোচনা কলয়েড প্রস্তুতি, কলয়েড দ্রবণের প্রস্তুতি। কলয়েড দ্রবণ মূলত আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, প্রথমত লায়োফোবিক এবং দ্বিতীয়ত লায়োফিলিক কলয়েডস, বা প্রথমত লায়োফিলিক কলয়েড, যেটাকে আমরা বলি দ্রাবক আকর্ষী কলয়েড অথবা দ্রাবক বিকর্ষী কলয়েড। তো আমাদের এই চ্যাপ্টারে আমাদের যে সিলেবাস, এই সিলেবাসে মূলত দ্রাবক বিকর্ষী কলয়েডের বেশ কিছু ভাগ আমাদের জানতে হবে। দ্রাবক আকর্ষী কলয়েড যেহেতু প্রস্তুত করা খুবই সহজ, সেই জন্যে দ্রাবক আকর্ষী কলয়েডের ক্ষেত্রে বলা হচ্ছে, যেহেতু দ্রাবকের প্রতি দশার একটা তীব্র আকর্ষণ আছে, সেই জন্য এই পদ্ধতিতে এই অ্যাকচুয়ালি কী বলে এটাকে, এই কলয়েড প্রস্তুত করা যথেষ্ট সহজ এবং এর পদ্ধতিও অনেক সহজ। তাহলে এই সমস্ত দ্রবণ প্রস্তুত করা, অর্থাৎ দ্রাবক আকর্ষী কলয়েড প্রস্তুত করা যথেষ্ট সহজ। তার কারণ দ্রাবকের মধ্যে দশা শুধুমাত্র দ্রবীভূত করে এই ধরনের কলয়েড প্রস্তুত করা যায়। অর্থাৎ এখানে বলা হচ্ছে, দেখো, দ্রাবক আকর্ষী কলয়েডের যদি প্রস্তুত করতে হয় তাহলে কি করতে হবে না, সিম্পলি ঝাঁকাতে হবে, সেকিং, মেকানিক্যাল সেক, অথবা একটা উপযুক্ত উষ্ণতায় আমরা যদি উত্তপ্ত করি তাহলে কি করতে পারি না, প্রস্তুত করতে পারি কি দ্রাবক আকর্ষী কলয়েড। যেমন দেখো, গরম জলে স্টার্চ যোগ করে বা জিলেটিনের একটা, বা যেমন ময়দা তোমরা যদি গরম জলে একটু ভালো করে একটু নাড়িয়ে নাড়িয়ে তৈরি করো, দেখবে একটা সুন্দর কিন্তু একটা দ্রাবক আকর্ষী কলয়েড তৈরি হয়। তো এই জিলেটিনের কলয়েড মনে করো, বা স্টার্চের কলয়েড, বা গাম, এই যে সল, এইগুলো প্রস্তুত করা যথেষ্ট সহজ।
এরপর আমরা দেখে নেব কিছু দ্রাবক বিকর্ষী কলয়েড এর প্রস্তুতি। তো দেখো, দ্রাবক বিকর্ষী কলয়েড মূলত দুটি পদ্ধতিতে প্রস্তুত করা হয়। এক তো হচ্ছে ডিসপারশন মিডিয়াম বা বিভাজন পদ্ধতি, আর দ্বিতীয় পদ্ধতি যেটা আমরা বলবো সেটাকে বলা হচ্ছে ঘনীভবন পদ্ধতি। তাহলে দুটি পদ্ধতি আমরা আবার মনে রাখবো। প্রথম পদ্ধতি হচ্ছে বিভাজন পদ্ধতি বা ডিসপারশন মেথড, আর সেকেন্ড মেথড হচ্ছে কন্ডেনসেশন মেথড। ডিসপার্স এই কথাটার মধ্যেই হচ্ছে যে ভেঙে দেওয়া, অর্থাৎ বিয়োজিত করা। তাহলে এই ডিসপারশন শব্দের থেকে আমরা সিম্পলি মানেটা কি বলবো, যে এই পদ্ধতি আসলে আর কিছুই নয়, বড় কণাকে আমরা ছোট ছোট কণায় বিভক্ত করব এবং দ্রাবকের মধ্যে দ্রবীভূত করব। তো কলয়েড মিল এমন একটা যন্ত্র যে কী করে মেকানিক্যালি, যান্ত্রিকভাবে বড় পদার্থের মানে ডালাকে বা বড় পদার্থের যে মানে বড় পদার্থটাকে, বড় একটা অংশকে তাকে ভেঙে গুঁড়ো করে তা সেটা কি করে মাধ্যমে প্রলম্বিত করে। তো কলয়েড মিলের মধ্য দিয়ে এইটা আসলে কি করা হয়, মানে ভেঙে ছোট ছোট কণায় রূপান্তরিত করা হয়। তারপরে এই যান্ত্রিক বিভাজনের মানে অর্থাৎ এই রকম যান্ত্রিক বিভাজনের পদ্ধতিতে কি করা হয়, একটা কলয়েড প্রস্তুত করা হয়। এবার তোমরা বলবে যে তাহলে যান্ত্রিক বিভাজনের দ্বারা এরকম কলয়েড কী হতে পারে। অবশ্যই তোমরা জানো যে ছাপার কালি, আগেকার দিনে ছাপা প্রেসে যে ব্যবহার করা হতো কালি, সেই কালি, বা এই যে গ্রাফাইট লুব্রিক্যান্ট আমরা ইউজ করি, বিভিন্ন লুব্রিক্যান্ট হিসেবে গ্রিজ টিজ, এগুলো সবই কিন্তু এই যান্ত্রিক বিভাজনের দ্বারা সৃষ্ট কলয়েড। তাহলে এই কলয়েড মিল আসলে কি করলো, মানে বড় কণার দানাকে তাকে কী করলো, কলয়েডের আকারে ছোট ছোট কণায় রূপান্তরিত করে এবং সলভেন্টে গুলিয়ে এই ধরনের কলয়েড প্রস্তুত করা হয়। তাহলে এই পদ্ধতিটাকে আমরা বলবো মেকানিক্যাল ডিসপারশন বা যান্ত্রিক বিভাজন। নেক্সট আমরা যেটা শিখবো সেটা হচ্ছে অপলয়ন বা পেপটাইজেশন। দেখো, পেপটাইজেশন সিম্পলি একটা বিয়োজন পদ্ধতি, ডিসপারশন মেথড। এটা কি করা হয় না, বলা হচ্ছে দেখো, সদ্য প্রস্তুত অধক্ষেপ, মানে সিম্পলি ধরো কোনো একটা কম্পাউন্ড যেটা অধক্ষিপ্ত হয়ে গেছে, কোঅ্যাগুলেটেড, তঞ্চিত হয়ে গেছে, অর্থাৎ অধক্ষিপ্ত হয়ে নিচে পড়ে গেছে কোনো দ্রবণে, সেই সদ্য প্রস্তুত অধক্ষিপ্ত বড় কণা, সেই কণাগুলোকে ছোট ছোট কণায় কলয়েডের আকারে যে কণায় রূপান্তরিত করার পদ্ধতি হচ্ছে অপলয়ন বা পেপটাইজেশন। তার মানে বড় কণাকে এখানেও কিন্তু ছোট কণায় রূপান্তরিত করা আছে। এটা অবশ্যই বাইরে থেকে কোনো তৃতীয় পদার্থ যোগ করার মাধ্যমে সম্ভব হয়। তো সাধারণত অধক্ষেপের সঙ্গে সাধারণ বা কমন আয়ন বিশিষ্ট বিস্তার মাধ্যমে দ্রবণীয় এমন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যোগ করে অপলয়ক হিসেবে এটা ব্যবহার করা হয়। অপলয়ক হিসেবে সেই তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে ব্যবহার করা হয়। তাহলে একটা উদাহরণ নিলে এটা ক্লিয়ার হবে। দেখো, ধরে নাও ফেরিক হাইড্রক্সাইড। ফেরিক হাইড্রক্সাইড কী হয়, কীভাবে প্রস্তুত করা হয় না, দেখো, ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণকে হিট করলে না, তো ও ফেরিক হাইড্রক্সাইড উৎপন্ন করে। এই ফেরিক হাইড্রক্সাইড যে সল্টটা তৈরি হয়, সেই সল্টটা যথেষ্ট দুস্থিত হয় এবং বেশ কিছুক্ষণ পর দেখা যায় যে ওটি ফেরিক হাইড্রক্সাইড রূপে নিচে অধক্ষিপ্ত হয়ে গেছে। এখন এই অধক্ষিপ্ত ফেরিক হাইড্রক্সাইডকে আমরা যদি আবার কি করতে চাই, ফিরিয়ে আনতে চাই। কোথায় ফিরিয়ে আনতে চাই? কলয়েডাল ফর্মে ফিরিয়ে আনতে চাই। তাহলে কি করতে হবে? তাহলে আর কিছুই নয়, ওই অধক্ষেপকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে তাতে জল ও অল্প পরিমাণ ফেরিক ক্লোরাইড মিশিয়ে সেটাকে আবার একটু উত্তপ্ত করতে হবে। তাহলে ওই সামান্য উত্তপ্ত করলে বা ঝাঁকালে আবার বাদামি বর্ণের একটা ফেরিক হাইড্রক্সাইডের সল পাওয়া যাবে। তো এখন প্রশ্ন হতে পারে যে এই যে ফেরিক ক্লোরাইড এক্ষেত্রে একটা ভালো অপলয়ক হিসেবে কাজ করছে, তাহলে সেটা কি না, এখানে সাধারণ আয়ন Fe3+ আছে ফেরিক হাইড্রক্সাইডের সাধারণ আয়ন। তো প্রশ্ন হলো যে এরকম কি সবসময় সাধারণ আয়ন বিশিষ্টই অপলয়ক হতে হবে? না, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড অধক্ষেপকে ভালো করে জলে ধুয়ে যদি আমরা HCl মিশাই, সেক্ষেত্রেও কিন্তু একটা কলয়েড তৈরি হয়, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সল তৈরি হয়। সেক্ষেত্রে কিন্তু HCl এর মধ্যে কোনো অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের কমন আয়ন নেই। কাজেই এই কথাটা কখনোই বলা ঠিক না যে অপলয়ক সবসময় অধক্ষেপের সঙ্গে সাধারণ আয়ন বিশিষ্টই হতে হবে। হ্যাঁ, সাধারণ আয়ন বিশিষ্ট না হলেও কিন্তু সেটা একটা অপলয়কের কাজ করতে পারে। এখন এখানে প্রশ্ন হতে পারে যে স্যার, অপলয়নের কারণ কি, অর্থাৎ পেপটাইজেশনের কারণটা কি? না, দেখো, যেখানে ফেরিক হাইড্রক্সাইডের যে বড় বড় কণা, সেই বড় বড় কণার যে সারফেস আছে না, সারফেস মানে ওপরের তল,
সেই ওপরের তলে আসলে ওরা কি করে না আয়রন ক্লোরাইডের থেকে যে আয়ন তৈরি হয় আয়রন 3+ এবং 3Cl-, নর্মালি আয়রন 3+কে এইভাবে অধিশোষিত করে। অর্থাৎ ওপরের যে সারফেস এই FeOH3 এই কণার এই যে ওপরের যে লেয়ার মানে ওপরের যে কি বলবো এটাকে এরিয়া সারফেস, সেই সারফেসে এগুলোকে কি করে অ্যাবজর্ব করে ঠিক এইভাবে আয়রন 3+ এগুলো। হ্যাঁ, এর ফলে কি হয় এটা একটা কলয়েডে পরিণত হলে এরকম অসংখ্য কলয়েড একে অপরকে কী করবে রিপালস করবে এবং দ্রবণের মধ্যে এই ফেরিক হাইড্রক্সাইডগুলো এইভাবে কলয়েড কণার আকারে চলে আসবে। তার মানে তৈরি হচ্ছে FeOH3 এর অধক্ষেপ। সে কি করছে না একটু একটু করে আয়রন 3+ অধিশোষিত করে এরকম একটা সল কণায় রূপান্তরিত হচ্ছে। আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি। তো এই সল কণাগুলো আসলে কি যেহেতু তড়িৎ ধর্ম পেয়ে যাচ্ছে এরা যথেষ্ট আমরা বলতে পারি এরা যথেষ্ট কী হবে না স্থায়ী হবে। তো এইভাবে যে সল কণা প্রস্তুত হলো এই সলটা আসলে একটা লায়োফোবিক সল। ঠিক আছে, আর একটা পদ্ধতি আছে ডিসপারশন মেথডে, সেটা হচ্ছে ব্রেডিগের আর্ক পদ্ধতি। এটা অবশ্যই ইলেকট্রিক্যাল পদ্ধতি, মানে এখানে তড়িৎ এর প্রয়োজনীয়তা আছে। তো এই ব্রেডিগের আর্ক পদ্ধতি মূলত কিছু লায়োফোবিক সল যেমন গোল্ড সল, সালফার সল অর্থাৎ যেগুলো মেটালিক সল সেইগুলো প্রস্তুত করার জন্যই ব্যবহার করা হয়। আর যে ধাতুর সল প্রস্তুত করতে হবে সেটা কি করবে একটা মনে করো তড়িৎ যন্ত্রে মানে একটা বিকার নেব, তড়িৎ যন্ত্র না বলে একটা বিকার নেব, সেই বিকারের দুদিকে দুটো কী করব জাস্ট একটা মেটালিক প্লেট মেটালিক পাত দেওয়া হবে, ধাতব পাত, যার মধ্যে দিয়ে কি করবে ওই দ্রবণের মধ্যে ওই বিকারের মধ্যে কী হবে কারেন্ট ফ্লো করা যাবে। এখানে ধরে নাও গোল্ডের তড়িৎদ্বার আমরা ইউজ করলাম। এবার এই গোল্ডের তড়িৎদ্বারের মধ্যে যদি হাই ভোল্টেজ দেওয়া হয় তাহলে কী হবে দুটো প্লেট কাছাকাছি এলে এদের মধ্যে একটা স্পার্কল বা তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হবে। এখন এই তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হলে না গোল্ডের যে মেটালিক যে গোল্ড সেই মেটালিক গোল্ডগুলো কী হবে এই প্রচণ্ড হিটে কী হবে কিছুটা বাষ্পায়িত হবে এবং মেটাল যে অ্যাটমসগুলো সেইগুলো ধীরে ধীরে কী হবে কলয়েড কণার আকারে এইখানে একটা দ্রবণ সৃষ্টি করবে এবং এই প্রচণ্ড হিট থেকে হিটটা যাতে করে মানে প্রশমিত হয় তার জন্য একে বরফের একটি বড় পাত্রে রাখা হয়। তড়িৎ স্ফুলিঙ্গের ফলে উৎপন্ন তাপে ধাতুর যে প্রান্ত মানে ধাতুর যে প্রান্ত দেশ মানে যেগুলো সারফেসে থাকে সেখান থেকে অ্যাটমসগুলো কী হবে প্রচণ্ড তাপে কিছুটা বাষ্পীভূত হবে এবং বাষ্পীভূত হয়ে তারা কী করবে ধীরে ধীরে জলে দ্রবীভূত হতে থাকবে। তো এই যে পদ্ধতি এই পদ্ধতিতে কি করা হয় না ব্রেডিগের আর্ক পদ্ধতিতে আসলে একটি মেটালিক সলগুলো প্রস্তুত করা হয়, তবে এই স্থায়িত্ব প্রদান করার জন্য সামান্য জলে KOH আগে থেকেই যোগ করা থাকে স্থায়িত্ব প্রদানকারী পদার্থ হিসেবে। এটা আমরা মনে রাখবো। এতক্ষণ আমরা আলোচনা করলাম কি কি বিয়োজন পদ্ধতি বা ডিসপারশন মেথডে আমরা দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুত করতে পারি। এখন আলোচনা করব কিছু কনডেনসেশন মেথড বা কনডেনসেশনের বাংলা কি না ঘনীভবন পদ্ধতি, মানে কনডেন্স করা মানে একাধিক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলসগুলোকে বড় পার্টিকেলসে রূপান্তরিত করে কলয়েড ফর্ম করা, এই হচ্ছে সিম্পল বাংলা। তো ভৌত পদ্ধতি বা ফিজিক্যাল মেথডটা কি না দেখো কিছু কিছু পদার্থ আছে যারা কি হয় না কোনো বিশেষ দ্রাবকে দ্রবীভূত হয় কিন্তু অন্য দ্রাবকে দ্রবীভূত হয় না। একটা উদাহরণস্বরূপ আমরা যদি এরকম বলি আর কি, দেখো যে সালফার সল অ্যালকোহলে ভালোভাবে দ্রবীভূত হয় কেন, সালফার নন পোলার আর অ্যালকোহল নন পোলার ডিজলভস ইন নন পোলার। কিন্তু এই যে দ্রবণটা তৈরি হলো প্রকৃত দ্রবণ তৈরি হলো এটা কিন্তু সল নয়, অর্থাৎ এটা কোনো কলয়েড নয়। কিন্তু এখন আমি যদি সালফারকে জলে দ্রবীভূত করতে যাই তাহলে কিন্তু জলে দ্রবীভূত একটুও হবে না, কোনো দ্রবণই তৈরি হবে না, কারণ ওটা অদ্রাব্য। তাহলে সালফার সল তৈরি করব কি করে, তখন কি করা হচ্ছে ওই যে সালফার অ্যালকোহলে দ্রবীভূত ছিল না ওই দ্রবণটাকে অতিরিক্ত জলের মধ্যে ভালো করে সেক করা হবে বা ঝাঁকিয়ে নেওয়া হবে, ফিজিক্যাল মেথড। এর ফলে কি হবে এর ফলে একটা সালফারের কলয়েডীয় দ্রবণ অর্থাৎ সালফারের প্রকৃত দ্রবণের যে কণাগুলো ওরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বড় একটা কণায় রূপান্তরিত হবে এবং একটা কলয়েডীয় দ্রবণ তৈরি হবে। এখন এটা বলতে পারে যে কলয়েডীয় দ্রবণ তৈরি করার জন্যে তারা এটাও করতে পারে যে বড় কণায় রূপান্তরিত না হয় তারা কি করলো না সালফার তার চারিদিকে একটা সলভেন্টের লেয়ার তৈরি করলো, তাহলে আকারে বড় হলো এবং সেইভাবে তারা একটা কি করবে ওই জলের মধ্যে তারা কলয়েডের আকারে তারা একটা কি হেটেরোজিনিয়াস বা সমসত্ব একটা দশা তৈরি করবে।
তাহলে দ্রাবক এক্সচেঞ্জ বা সলভেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে এটা হলো একটা কন্ডেনসেশন মেথড বা ঘনীভবন পদ্ধতিতে একটা দ্রাবক বিকর্ষী সল্ট প্রস্তুতি। আরেকটা পদ্ধতি ফিজিক্যাল মেথডে করা যেতে পারে, সেটা হচ্ছে ঠান্ডা তরলের সাহায্যে বাষ্পের ঘনীভবন পদ্ধতি। মানে কোনো বাষ্প মেটালিক যদি ভেপার হয় তাকে ঠান্ডা তরলের সাহায্যে তাকে ঘনীভবন করব, মানে কনডেন্স করব। যেমন মার্কিউরি বা সালফার সল এই পদ্ধতিতে প্রস্তুত করা হয়। মার্কিউরি বা সালফারের বাষ্পকে যদি ঠান্ডা জলের মধ্যে দিয়ে চালনা করা হয় তাহলে তারা কী হবে, সল তৈরি করে। তো এখানে স্থায়িত্ব প্রদানকারী পদার্থ হিসাবে অবশ্যই অ্যামোনিয়া ইউজ করা হয়। নেক্সট হচ্ছে দেখো আরেকটা পদ্ধতি অতিরিক্ত শীতলীকরণ পদ্ধতি। তো অতিরিক্ত শীতলীকরণের একটা পদ্ধতি উদাহরণ নিয়ে যদি এরকম উদাহরণ যদি আমরা ভাবি যে দেখো ক্লোরোফর্ম বা ইথারে বরফের কলোয়ীয় দমন প্রস্তুতি কীভাবে হবে না, ক্লোরোফর্ম বা ইথার ও জলের একটা মিশ্রণ আমরা নেব। প্রথমে সেই মিশ্রণকে অতিরিক্ত শীতল করলে জল জমাট বেঁধে কী হবে, সেই জলগুলো ছোটো ছোটো বরফকণায় পরিণত হতে থাকবে। এখন ওই বরফকণাগুলো কলয়েডের আকারে যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে, কলয়েড ওই জলের আসলে ওখানে দশা হচ্ছে জল বরফে রূপান্তরিত হচ্ছে, কাজে এই বরফ কণাগুলি কলয়েড কণার যেহেতু আকার পায় সেক্ষেত্রে একটা মানে কী হবে না, কলয়েড উৎপন্ন হবে। এই ফিজিক্যাল মেথড ছাড়াও কন্ডেনসেশন মেথডে কিছু কেমিক্যাল মেথডস আছে, যে কেমিক্যাল মেথডসের সাহায্যে আমরা কি করতে পারি না, দ্রাবক বিকর্ষী কলয়েড প্রস্তুত করতে পারি। তো দেখো এখানে কন্ডেনসেশন মেথডে যেটা আমরা আলোচনা করবো যে কেমিক্যাল মেথডটা প্রথম, সেটা হচ্ছে বিজারণ পদ্ধতি। ধরো আমাকে সিলভার, কপার, গোল্ড বা প্ল্যাটিনাম প্রভৃতি ধাতুর সল প্রস্তুত করতে হবে। তো প্রথমে কি করব না, আমি ধরে নাও গোল্ড সল প্রস্তুত করব, তাহলে গোল্ড ক্লোরাইড নেব AuCl3, তাকে বিজারিত করব ফর্মালডিহাইড দিয়ে। তাহলে বিজারিত করলে কি হবে না, একটা ধাতব Au সল উৎপন্ন হবে এবং এই এখানে উপজাত বস্তু হিসেবে এই সিল উৎপন্ন হয়। এই HCl কিন্তু স্থায়িত্ব নষ্ট করে সলের। ওকে, তো সেই জন্য কী করা হয়, দ্রবণে আগে থেকে পটাশিয়াম কার্বনেট দিয়ে ওটাকে প্রশমিত করা হয়। এবার মনে করো গোল্ড সল প্রস্তুত করার আরেকটা পদ্ধতি কীভাবে করতে পারি, ফর্মালডিহাইড আমার নেই, তাহলে সেক্ষেত্রে স্ট্যানাস ক্লোরাইড দিয়ে বিজারিত করে সে স্ট্যানাস ক্লোরাইড নিজে স্ট্যানিক ক্লোরাইডে রূপান্তরিত হয় আর Au সল উৎপন্ন করে। অথবা প্ল্যাটিনাম ক্লোরাইডকে আমরা স্ট্যানাস ক্লোরাইড দিয়ে বিজারিত করলে প্ল্যাটিনাম সল উৎপন্ন হয়। তো এই যে বিজারণের পদ্ধতির মাধ্যমে আমরা কিছু কেমিক্যাল রিয়াকশান করে কি করলাম, আমরা প্ল্যাটিনাম বা সিলভার সল বা সোনার যে সলগুলো প্রস্তুত করতে পারছি। আবার জারণ পদ্ধতির সাহায্যেও কিন্তু কিছু কন্ডেনসেশন মেথডে আমরা লায়োফোবিক সল প্রস্তুত করতে পারি। যেমন ধরো H2S এর মানে হাইড্রোজেন সালফাইডের থেকে হাইড্রোজেনকে তাড়িয়ে দিলে একটা সালফার সল তৈরি হয়। তো হাইড্রোজেনকে তাড়ানোর জন্য আমরা নর্মালি জারক পদার্থ Br2 বা নাইট্রিক অ্যাসিড এগুলো ইউজ করতে পারি। তো এদের জারণ বিজারণের বিক্রিয়ার ফলে H2S আসলে নিজে জারিত হয়ে সালফার সল উৎপন্ন করে, অথবা নাইট্রিক অ্যাসিড দিয়েও আমরা জারিত করতে পারি। তাই এটা একটা পদ্ধতি যেখানে জারণের সাহায্যে আমরা কি করলাম, একটা সালফার সল প্রস্তুত করলাম। আবার দেখো কিছু বিনিময় বিক্রিয়া আছে, যেমন ধরো আর্সেনিক অক্সাইডকে আমরা যদি H2S দ্রবীভূত জলের মধ্য দিয়ে পাঠাই তাহলে H2S এর সঙ্গে আর্সেনিক অক্সাইড কী করে বিক্রিয়া করে এবং হলুদ বর্ণের আর্সেনিয়াস সালফাইড সল, এটা প্র্যাকটিক্যাল করে তোমরা প্র্যাকটিক্যাল ল্যাবরেটরিতে এটা তোমরা করে দেখতে পারো। এটা ভালো ভালো ল্যাবে এই সলগুলো প্রস্তুত করা আর্সেনিয়াস সালফাইড সল প্রস্তুত করা দেখানো হয়। আবার সিলভার নাইট্রেট দ্রবণে অতিরিক্ত পরিমাণ KY যোগ করে, এটা তো খুব সিম্পল, ল্যাবেও আমরা করতে পারি। KI দ্রবণ যোগ করলে সেখানে অতিরিক্ত পরিমাণ সিলভার নাইট্রেট যদি যোগ করা হয় তাহলে কী হবে, সিলভার আয়োডাইডের সল তৈরি হবে। সিলভার নাইট্রেট দ্রবণে অতিরিক্ত KI দিতে পারি, অথবা উল্টোটা KI দ্রবণে অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করলে কী হবে না, সিলভার আয়োডাইড এই সল উৎপন্ন করা যায়। এরপর চলে আসছি আমরা আর্দ্র বিশ্লেষণ পদ্ধতিতে। যেমন দেখো আর্দ্র বিশ্লেষণ পদ্ধতি এটাও এক ধরনের কন্ডেনসেশন বা ঘনীভবন পদ্ধতি, যার সাহায্যে লায়োফোবিক সল প্রস্তুত করা যায়। যেমন ধরো আমরা কিছু মানে ফেরিক ক্লোরাইডের ফোঁটা ফোঁটা যদি আমরা উত্তপ্ত জলের ওপর ফেলি তাহলে কি হয় না, ফেরিক হাইড্রক্সাইড সল উৎপন্ন হয়, গাঢ় লাল বর্ণের একটা ফেরিক হাইড্রক্সাইড সল উৎপন্ন হয়। তো আসলে এখানে ফেরিক হাইড্রক্সাইড সলটা এলো কোত্থেকে, আমি তো ফেলছি ওপর থেকে ফেরিক ক্লোরাইড আমরা যোগ করছি অতিরিক্ত পরিমাণ। দেখো এখানে রাসায়নিক বিক্রিয়াটা দেখানো হচ্ছে FeCl3 + 3H2 FeOH3, এই যে সলটা উৎপন্ন হচ্ছে। তবে এই উৎপন্ন সল আবার এই যে HCl আছে না দ্রবণে, এটা কিন্তু এর স্থায়িত্বটাকে নষ্ট করে দিতে পারে।
তো সেই জন্য এটাকে কী করা হয়, এটাকে ডায়ালিসিস করে এই সিএলটাকে এর সঙ্গে আলাদা করা হয়, এই সিএলটাকে এর থেকে আলাদা করা হয়। ঠিক আছে, তাহলে এরপরে আমরা তো পেয়ে যাবো FeOH3 একটা সল, যেটা অবশ্যই হাইড্রোফোবিক সল। তো আজকে আমরা আলোচনা করলাম মূলত কি করে বিভিন্ন ধরনের সল প্রস্তুত করা যায়। ছায়া প্রকাশনীর বই, যেটা সর্বজন গ্রাহ্য এবং সবাই ব্যবহার করে থাকো। নেক্সট লেসনে আমরা কলয়েডের বিশুদ্ধীকরণ নিয়ে আলোচনা করব। তো তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।